নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি স্বাগতা। এসো গল্প শোনাই চ্যানেলের আজকের গল্পের আসরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডক্টর পার্থ চট্টোপাধ্যায় রচিত ভৌতিক গল্প ক্যামেরা। এবারে জাপান যাবার সময় আমাদের কাগজের ফটোগ্রাফার রজত সেন বলেছিল, সুবীরবাবু, অনেক দিন ধরে আমার শখ একটা জাপানি শিকন ক্যামেরা। তা আপনি যখন জাপান যাচ্ছেন তখন যদি আমার জন্য একটা ক্যামেরা নিয়ে আসেন। আমি বলেছিলাম, যদি ফরেন এক্সচেঞ্জে টান না পড়ে নিশ্চয়ই আনব। রজত সেনকে আমি খুব পছন্দ করি, ফটোগ্রাফিতে দারুণ হাত। সেবার পাকিস্তান যুদ্ধের সময় বাংলাদেশের ভেতর ঢুকে গাছে উঠে খান সেনাদের ছবি তুলেছিল। বছর দুয়েক আগে প্রেস ফটোগ্রাফির প্রদর্শনীতে ওর ফার্স্ট প্রাইজ পাওয়া ছবিটা নিয়ে বিদেশের কোনো কাগজে একটা প্রবন্ধও বেরিয়েছিল। রজত বলেছিল, আমি রোলিফ্লেক্স ক্যামেরা ব্যবহার করি, কিন্তু সেবার বাংলাদেশে যুদ্ধের সময় খান সেনাদের তাড়া খেয়ে পালাবার সময় লেন্সটা একটু চোট খেয়েছিল। সারিয়ে নিয়ে অবশ্য চলছে, কিন্তু একটা শিকন পেলে আর কথা নেই। আপনি একটু বিশেষভাবে চেষ্টা করবেন সুবীরবাবু। বলেছিলাম, আচ্ছা করব। তামাম মার্কিং মুলুক ঘুরে জাপানের টোকিওতে যখন এলাম তখন পকেটে রীতিমতো টান পড়েছে। জাপান খুব ব্যয়বহুল জায়গা। রেস্তোরাঁয় খাবারের দাম আমেরিকার দ্বিগুণ। আমাদের হোটেল নিওটানি চার্জ নিচ্ছে দিনে প্রায় $250। আমার নিজের কিছু জিনিস কেনার আছে। ক্যামেরার কথা মনে ছিল, কিন্তু খোঁজ নিয়ে জানলাম $200 কমে একটা শিকন ক্যামেরা পাওয়া মুশকিল। কাজেই ক্যামেরা কেনার পরিকল্পনা ত্যাগ করতেই হলো। তবু ক্যামেরার দোকান দেখলেই থমকে দাঁড়িয়ে পড়ি। কাঁচের জানালা দিয়ে দেখি সারি সারি ক্যামেরা সাজানো রয়েছে, তলায় দাম লেখা। টোকিওর চৌরঙ্গি হলো গিঞ্জা। চৌরঙ্গির সঙ্গে তুলনা করলে অবশ্য কিছুই বলা হয় না। অন্তত গোটা 6 চৌরঙ্গি এক করলে যা হয়। বিরাট বিরাট চওড়া রাস্তা, আর পাশে সারি সারি জমকালো দোকান। এক একটা দোকান আবার 5-6 তলা। রাস্তার দুধারে আলোই আলো। গিঞ্জা ক্রাফট নামে এক ক্যামেরার দোকানে এসে দেখি শিকন ক্যামেরার ছড়াছড়ি। আমি ঘুরে ঘুরে দেখছি, এমন সময় দোকানিদের একজন এসে ভাঙা ভাঙা ইংরেজিতে বললেন, আপনাকে সাহায্য করতে পারি? আমি বললাম, ঠিক আছে, ধন্যবাদ। লোকটি বললেন, ক্যামেরা কিনবেন কি? আমি বললাম, কেনার তো ইচ্ছে ছিল, কিন্তু যা দাম শিকন ক্যামেরার, ভাবছি হংকং থেকেই কিনব। একই দাম পড়বে স্যার, আমাদের এটাও ডিউটি ফ্রি দোকান। আচ্ছা, এখানে সেকেন্ড হ্যান্ড ক্যামেরা পাওয়া যায় কোথায় বলতে পারেন? লোকটি বললেন, সেকেন্ড হ্যান্ড একটি ক্যামেরা এখানে আছে, নেবেন? আমরা পুরনো ক্যামেরা রাখি না, তবে এটার একটা ইতিহাস আছে, যদি নিতে চান বলতে পারি। আমার বেশ অবাক লাগলো, ক্যামেরার আবার ইতিহাস? বেশ কৌতূহলী হয়ে উঠলাম। বললাম, বলুন না, ইতিহাসটা কি শুনি। ভদ্রলোক ভেতর থেকে একটি ক্যামেরা নিয়ে এলেন, একেবারে স্ট্র্যাপ শুদ্ধ। স্ট্র্যাপ খুলে ক্যামেরাটি বার করলেন। বললেন, বছরখানেক আগে এই ক্যামেরাটি আমরা বিক্রি করেছিলাম একজন জাপানি ভদ্রলোকের কাছে। ভদ্রলোকের বাড়ি ওসাকায়। তিনি ক্যামেরাটি কিনে নিয়ে যাওয়ার 7 দিন পরে আমাদের এখানে ছুটে আসেন। তার মতে এর লেন্সে নাকি গলদ আছে, কারণ কোনো কিছু ছবি তুলতে গেলে ছবির চারপাশে কতগুলি ছায়ার মতো স্পট পড়ে যাচ্ছে। ভদ্রলোক প্রথমে ভেবেছিলেন ফিল্মের গণ্ডগোল, কিন্তু ফিল্ম পাল্টানোর পর নতুন ফিল্ম দিয়েও গলদ দূর হলো না। উনি তখন ক্যামেরাটা এনে আমাদের ফেরত দিলেন, সঙ্গে ছবিগুলোও এনেছিলেন। আমরাও দেখলাম, কিন্তু কিছু বুঝতে পারলাম না। কতগুলো আবছা ফিগার,
ঠিক মানুষের মতো, অথচ মানুষ নয়। ফিগারের সংখ্যা কোথাও এক, কোথাও একাধিক। আমরা ক্যামেরাটি ফেরত নিয়ে ওকে বললাম, ওটি আমরা ফ্যাক্টরিতে পাঠাচ্ছি কোনো গলদ ধরা পড়ে কিনা দেখতে। যদি দেখি যান্ত্রিক কোনো গোলমাল, আমরা ঠিক করে দেব। 7 দিনের মধ্যেই ওটা আমরা নিজের খরচে ওসাকায় পাঠিয়ে দেব, আপনি ঘাবড়াবেন না। কিন্তু অত্যন্ত আশ্চর্যের কথা, কারখানায় ক্যামেরার কোনো ত্রুটি চোখে পড়ল না। আমাদের মেকানিক ওটাকে ভালো করে অয়েল করে আমাদের দিয়ে গেল। আমরা লোক দিয়ে ওসাকায় ডেলিভারি দিতে গিয়ে শুনি ভদ্রলোক 2 দিন আগে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তার ওয়ারিশানও তেমন কাউকে পাওয়া গেল না। সেই থেকে ক্যামেরাটা এখানেই আছে। প্রায় 1 বছর পরেও যখন কেউ দাবিদার এলো না, তখন ওটাকে সেকেন্ড হ্যান্ডের দরে আমরা বিক্রি করব ঠিক করেছি। আমি বললাম, কিন্তু ছবিতে যদি গলদ থাকে তাহলে ও ক্যামেরা নিয়ে কি হবে? ভদ্রলোক বললেন, অয়েলিংয়ের পর আর কোনো গলদ পাওয়া যায়নি, আপনি পরীক্ষা করে দেখতে পারেন। এই দেখুন, ছবি খুব স্বাভাবিক। ভদ্রলোক কতগুলো ছবি দেখালেন। খুব স্বাভাবিক ছবি সেগুলো। কত দাম? এবার আমি জিজ্ঞাসা করলাম। একেবারে জলের দাম, $60। $170 নতুন দাম। $60 দিয়ে দিচ্ছি আপনাকে। ডলারেই বললাম, ইয়েন বললে বুঝতে অসুবিধে হবে। ক্যামেরাটার দিকে তাকিয়ে দেখলাম, লেন্সের ওপরে ভিউ ফাইন্ডারের গায়ে লেখা আছে শিকন। বেশ মোটা লেন্সের মুখটা। টেলিস্কোপিক লেন্স লাগিয়ে নিলে এ ক্যামেরা দিয়ে দিগ্বিজয় করা যাবে। খুব হ্যান্ডি ক্যামেরা, ভারী নয়। আমি কি মনে করে কিনেই ফেললাম। কলকাতায় ফিরে রজত সেনকে ক্যামেরাটা দিলাম, কিন্তু বললাম না ওটা সেকেন্ড হ্যান্ড। অত সস্তা দামে এমন ভালো একটা ক্যামেরা এনেছি বলে রজত ভারী খুশি হলো। বলতে লাগলো, আমার যা উপকার করলেন সুবীরবাবু, এর আর কোনো প্রতিদান নেই। দিন 3 পরে রজত আমার কাছে হন্তদন্ত হয়ে ছুটে এলো। সুবীরবাবু, আপনার ক্যামেরাটা ডিফেক্টিভ। আমি চমকে উঠলাম। তাহলে কি আবার ক্যামেরাটা ট্রাবল দিতে শুরু করেছে? মুখে বললাম, কেন, কি হয়েছে? রজত বলল, এই দেখুন, প্রথম ছবি তুলতে গিয়েই কি বিপত্তি। প্রত্যেক ছবিতে এই সব কালো স্পট। এরা কারা? দেখুন, 20 বছর চাকরি করছি, আমার ক্যামেরায় কখনো বাজে ছবি ওঠেনি। আমি চমকে উঠলাম, কিন্তু মুখে কোনো ভাব না ফুটিয়ে বললাম, দেখি ফটোগুলো। এটা কার ফটো? দেখলাম একটি কিশোর ছেলের ছবি, ক্রিকেট খেলছে, নানান পোজে, খুব সপ্রতিভ চেহারা। কিন্তু প্রত্যেকটি ছবির পিছনে কালো কালো সিলুয়েট মূর্তি, মনে হচ্ছে যেন কোনো ছায়া মূর্তি। আমার মুখ দিয়ে কোনো কথা সরল না। মুখে প্রাণপণে হাসি আনবার চেষ্টা করলাম। তারপর শুকনো হাসি হেসে বললাম, ও কিছু না, হয়তো কোনো কিছুর শেড এসে পড়েছে। নতুন ক্যামেরা বলে এখনো ধাতস্থ হয়নি। রজত সেন 2-একটা কথা বলে অসন্তুষ্ট হয়ে চলে গেল, কিন্তু একটা বিরাট ভয় আমাকে কুরে কুরে খেতে লাগলো। ওগুলো কি সেই একই ধরনের ছায়ামূর্তি? এই ক্যামেরার জাপানি মালিকের মৃত্যুর আগেও তার ছবিতে এমন ছায়ামূর্তি ফুটে উঠেছিল। তাড়াতাড়িতে জেনেও নেওয়া হয়নি ছেলেটিকে, কিন্তু কেন যেন মনে হতে লাগলো ওই ফুটফুটে কিশোর ছেলেটির সামনে একটা বিরাট বিপদ। সারা রাত ঘুমোতে পারলাম না। পরদিন সকালে উঠেই চলে গেলাম রজত সেনের বাড়ি। গিয়ে শুনলাম রজত সেন বাড়ি নেই। কোথায় গেল এত সকালে? একজন বৃদ্ধা, সম্ভবত রজতের কোনো নিকট আত্মীয়া, চোখ মুছতে মুছতে বললেন, রজতের ছোট শালাটি আজ ভোরে স্কুলে যাবার সময় গাড়ি চাপা পড়ে মারা গেছে। খবর পেয়ে বাড়ির সবাই ভবানীপুর চলে গেছে।
আমি বচ্চা হতের মতো দাঁড়িয়ে রইলাম। মাস দুয়েক পরে শোকটা সামলে ওঠার পর রজতকে বললাম, রজতবাবু, একটা কথা জিজ্ঞাসা করব, আমার কথায় কিছু মনে করবেন না। না না, বলুন না। ওই ক্যামেরায় কোনো ছবি আর তুলেছেন? রজত মৃদু হেসে বলল, হ্যাঁ সুবীরবাবু, রোজই এখন ওই ক্যামেরাই ব্যবহার করি। আর কোনো কালো স্পট? না না, এখন একেবারে ভালো ছবি উঠছে। আপনার একটা ছবি তুলে দেব? না না, আমি সভয়ে যেন আর্তনাদ করে উঠলাম। সে কি সুবীরবাবু, ছবি তোলার নাম শুনে আঁতকে উঠলেন কেন? আমি বললাম, না না, তেমন কিছু নয়। ছবি তুলতে আমার ভালো লাগে না। এই তো টেকো চেহারা। রজত হেসে উঠল, বলল, আচ্ছা তাহলে থাক। আপনার ভাগ্নির বিয়ে তো আসছে মাসে, আমি ছবি তুলে দেব। আমি এড়াবার চেষ্টা করলাম, কিন্তু বিয়ের দিন রজত একেবারে বিয়ের আসরে ক্যামেরা নিয়ে এসে হাজির। সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ের ছবি তুলল প্রায় গোটা চারেক রিল। বরযাত্রীরা খুব খুশি। তারা রজত সেনের নাম জানে, অত বড় ফটোগ্রাফার তাদের ছবি তুলেছে, এতেই তারা খুশি। মনটা আমার অজানা আশঙ্কায় একেবারে নিস্তেজ হয়েছিল। রজতকে নেমন্তন্ন না করলেই হতো, কিন্তু আবার উপায়ও ছিল না। আমার বোনের শ্বশুরবাড়ির পাড়াতেই রজতের বাড়ি। আমার ভাগ্নিকে ছোটবেলা থেকে চেনে, ওরাও মামা মামা করে। কিন্তু সেদিন অফিসে রজত আমাকে ছবি দেখাতে আমি আঁতকে উঠলাম। রজত বলল, আবার সেই কালো স্পট সুবীরবাবু, দেখুন ক্যামেরাটা আবার বিগড়তে শুরু করেছে। দেখি নতুন জামাইয়ের ছবির ঠিক পিছনে একটা কালো আবছা মূর্তি, ঠিক যেমন দেখেছিলাম রজতের শালার ছবির পিছনে। আমি থাকতে না পেরে বললাম, রজতবাবু, বড় অলক্ষণে এই কালো স্পট। রজতের মুখ কঠিন হয়ে উঠল, বলল, কেন বলুন তো? আমি আগের ঘটনা চেপে গিয়ে বললাম, কেন যেন মনে হচ্ছে আপনার শালার ছবিতে এমন কালো স্পট পড়েছিল, তারপরই সেই অ্যাক্সিডেন্টটা হলো। রজত সেন বলল, সুবীরবাবু, আপনি না বিদেশ ঘুরে এসেছেন, এসব ঘটনায় বিশ্বাস করেন? এসব স্পট আসলে মেকানিক্যাল ডিফেক্ট ছাড়া আর কিছুই নয়। মনে মনে প্রার্থনা করলাম, হা ভগবান, তাই যেন হয়। কিন্তু তার 4 দিন পরে একটা সর্বনাশা ঘটনা ঘটল আমার জীবনে। আমার ভাগ্নি মমতা আর জামাই রঞ্জন গোপালপুরে হানিমুন করতে গিয়েছিল। টেলিগ্রাম পেলাম, সমুদ্রে স্নান করতে গিয়ে তলিয়ে গেছে রঞ্জন। 2 দিন পরে 15 মাইল দূরে তার ছিন্ন ভিন্ন মৃতদেহ পাওয়া গেছে। পাগলের মতো আমরা বাড়ির সবাই গোপালপুরে ছুটে গেলাম। গোপালপুর থেকে যখন ফিরলাম তখন মমতা প্রায় পাগল হয়ে গেছে। এক নিমেষের মধ্যে কি সর্বনাশ নেমে এলো আমার জীবনে। আমার বোন আর ভগ্নিপতিকে সান্ত্বনা দেবার ভাষা আমি খুঁজে পেলাম না, অথচ সমস্ত কিছুর জন্য আমার নিজেকে দায়ী মনে হতে লাগলো ওই ক্যামেরায় সব কিছুর জন্য দায়ী। রজত সেনের খোঁজ করলাম অফিসে গিয়ে, শুনলাম ও ট্যুরে বেরিয়ে গেছে। আমি 1 মাসের ছুটি নিয়ে মমতাকে নিয়ে হরিদ্বারে বেড়াতে চলে গেলাম। হরিদ্বারে হরকি প্যারির সামনে বেড়াতে বেড়াতে এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো। ভদ্রলোক চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, নাম ডক্টর হরবংশ সিং। কথায় কথায় বললেন যে উনি আত্মা নিয়ে গবেষণা করছেন, এবং সবচেয়ে আশ্চর্যের কথা যা বললেন সেটা এই যে শক্তিশালী কোনো ক্যামেরার সাহায্যে কখনো কখনো নাকি প্রেতাত্মার ছবি তোলা যায়। আমি বললাম, তাও কি হয়? উনি বললেন, এ নিয়ে অনেক গবেষণা হয়েছে, আমেরিকাতে সত্যি সত্যি এমন অনেক ছবি উঠেছে। আমি তখন ক্যামেরার ঘটনাটা বললাম। শুনে উনি বললেন, কি আশ্চর্য, ঠিক এমন এক ক্যামেরার কথা বার্লিন প্যারাসাইকোলজিক্যাল সোসাইটির জার্নালে বার হয়েছিল। সে ক্যামেরা দিয়ে এভাবে নানা প্রেতাত্মার ছবি তোলা যেত। অবশ্য জাপানে ও ক্যামেরা আসার কথা নয়,
কিন্তু আমার মনে হয় যে কোনো কারণে হোক ওই লেন্সটি অত্যন্ত শক্তিশালী এবং এই জন্যই প্রেতাত্মাদের ছবি ধরা পড়েছে। অনেক সময় কারো মৃত্যুর আগে দুষ্ট প্রেতাত্মা তার সঙ্গ নেয়। সেই সময় ছবি তুললে ওই প্রেতাত্মার ছবি উঠে যাওয়া স্বাভাবিক। যাই হোক, আমি আপনার সঙ্গে কলকাতায় গিয়ে ক্যামেরাটি আর ছবিগুলি একবার পরীক্ষা করব। হয়তো এটা থেকে একটা বিরাট গবেষণার সূত্র পেয়ে যেতে পারি। হরবংশ সিং সত্যি সত্যি আমার সঙ্গে কলকাতা চলে এলেন। পরদিন অফিসে গিয়ে রজতের খোঁজ করে জানতে পারলাম রজত সেই দিনই সকালে কায়রো চলে গেছে। কায়রো? একটি প্লেন কোম্পানির প্রথম ফ্লাইট শুরু হচ্ছে, জন 10 সাংবাদিককে নিয়ে যাচ্ছে। রজত তার মধ্যে জায়গা পেয়েছে। আজ রাতে দিল্লি থেকে ফ্লাইট। এই প্লেন কোম্পানির সৌজন্যে আমাদের কাগজে একটি সাপ্লিমেন্টও বার হবে। রজত দিল্লি থেকে তার কিছু ছবিও পাঠাবে। হরবংশ সিংয়ের কাছে ক্ষমা চাইলাম। এত দূর ছুটে এলেন ভদ্রলোক, অথচ রজতকে পাওয়া গেল না। রজত আবার কায়রো থেকে লন্ডন যাবে। মাসখানেকের প্রোগ্রাম। রাতে বসে অফিসে কাজ করছি। আমাদের সাব এডিটর মুকুন্দবাবু টেলিপ্রিন্টারের সামনে দাঁড়িয়েছিলেন। হঠাৎ তিনি চিৎকার করে উঠলেন। আমরা ছুটে গেলাম। দেখি টকটক করে খবর আসছে, কায়রোগামী নতুন বিমানটি দিল্লি থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই আগুন লেগে বিধ্বস্ত হয়ে গেছে। বিমানের যাত্রীদের কেউ বাঁচেনি। 30 জন সাংবাদিক ছিলেন এই প্লেনে। প্রথম দিল্লি কায়রো রুটের উদ্বোধনী ফ্লাইটেই এই দুর্ঘটনা ঘটল। সারা অফিসে শোকের ছায়া নেমে এলো। তারপর শোক শান্ত হলে আমাদের নিউজ এডিটর শম্ভুবাবু বললেন, যাত্রীদের কোনো ছবি পাওয়া যায় না? রজতের না একটা ফিল্মের রোল পাঠাবার কথা ছিল? দেখো তো ফটোগ্রাফির ঘরে গিয়ে। ওদের খবরটা এখন দিও না। কিন্তু আমাকে আর যেতে হলো না। একটু পরেই 3-4টে ফটো নিয়ে এসে হাজির হলো চিফ ফটোগ্রাফার চঞ্চল ঘোষ। চঞ্চল এসে বলল, শম্ভুদা, কি ছবি পাঠিয়েছে রজত! প্রত্যেকটা ছবিতে কালো স্পট। স্পট? হ্যাঁ, এই দেখুন না, বলে চঞ্চল ফটোগুলো টেবিলে রেখে দিল। দিল্লি কায়রো ফ্লাইটের যাত্রী সাংবাদিকদের রিসেপশনের একটা ছবি, হোটেলের লনে তোলা। ছবিতে সকলের চেহারা স্পষ্ট, কিন্তু ছবির মধ্যে সেই কালো কালো কতকগুলি আবছা মূর্তি, ঠিক আগে প্রত্যেকবার যেমন দেখা গিয়েছিল তেমনি। ছবিগুলোর দিকে তাকিয়ে আমার মাথা ঘুরে উঠল। সারা পৃথিবী দুলতে লাগলো। আমি জ্ঞান হারালাম। শেষ হলো ডক্টর পার্থ চট্টোপাধ্যায় রচিত ভৌতিক গল্প ক্যামেরা। গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর বিভিন্ন স্বাদের বাংলা গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। নতুন গল্প সাথে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব। সবাই ভালো থাকবেন। নমস্কার।